জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি অন্নয় কর্মকার। দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী 7 জুন বৃহস্পতিবার বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। তিনি বলেন, দেশের 8 জেলায় চাঁদ দেখা গেছে। এ সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় জেলা কার্যালয় সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। তৎপ্রেক্ষিতে আগামী 10 জিলহজ 1446 হিজরি, 24 চৈত্র 1432 বঙ্গাব্দ, 7 জুন 2025 খ্রিস্টাব্দ শনিবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে উল্লেখ করে সে অনুযায়ী নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নয়াপল্টনে তারুণ্যের সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। এছাড়াও তিনি অভিযোগ করে বলেন, সংস্কারের আড়ালে অন্তর্বর্তী সরকারের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। নির্বাচন নিয়ে টালবাহানা চলছে এবং সংস্কার নিয়ে কালক্ষেপণের আড়ালে অন্তর্বর্তী সরকারের ভিন্ন উদ্দেশ্য রয়েছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। এ সময় স্থায়ী কমিটির সদস্যরা বলেন, সুকৌশলে দলগুলোর ঐক্যে ফাটল ধরানো হচ্ছে। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান তারা। চট্টগ্রাম, খুলনা আর বগুড়া রোদ বৃষ্টি মারিয়ে তারুণ্যের সমাবেশ এবার ঢাকায়। দুপুরেই পল্টন, কাকরাইল, নাইটিঙ্গেল মোড় ও এর আশপাশের এলাকা পরিপূর্ণ হয়ে ওঠে নেতাকর্মীতে। বিকেলে রূপ নেয় জনসমুদ্রে। আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভিতরে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। এরই ভিতরে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময়ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে। যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, হত্যাকারীদের বিচার, সংস্কার এবং একটি সাধারণ নির্বাচন, এই 3টি মূল ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার। টোকিওর ইম্পেরিয়াল হোটেলে জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি তারো আসো প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারো আসো বলেন, গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি সাধারণ নির্বাচনের প্রয়োজন। অন্তর্বর্তী সরকার ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, বৈদেশিক মুদ্রা রিজার্ভ পুনর্গঠন এবং ঋণ পরিশোধে উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি করেছে বলেও জানান তিনি। বৈঠকে আসর সঙ্গে থাকা বেশ কয়েকজন জাপানি আইন প্রণেতা বলেন, অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর বাংলাদেশে আরও জাপানি বিনিয়োগ আকৃষ্ট করতে এক ধাপ এগিয়ে যাবে। নিক্কেই ফোরাম ফর এশিয়ায় যোগ দিতে এবং জাপানের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে স্থানীয় সময় দুপুর 2টায় টোকিও পৌঁছান প্রধান উপদেষ্টা। দুদকের অবৈধ সম্পদ অর্জনের মামলা থেকে খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। দীর্ঘ 17 বছর পর 6 মে দেশে ফিরে 3 বছরের সাজা খালাস চেয়ে আপিল করেন ডাক্তার জুবাইদা রহমান। ওই আপিলের ওপর 2 কার্যদিবস শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ জুবাইদা রহমানকে খালাস দেন। মামলার অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারেক রহমানও 9 বছরের দণ্ড থেকে খালাস পেয়েছেন। রায়ে সন্তুষ্ট আসামিপক্ষ প্রতিক্রিয়ায় বললেন, মামলাটি ছিল ভিত্তিহীন। আইনজীবীরা আরও বলেন, 2007 সালে করা দুদকের মামলাটি আইনের সঠিক প্রক্রিয়ায় হয়নি, তাই সাজা বাতিল করেন হাইকোর্ট। এই রায়ের মধ্য দিয়ে সব মামলা থেকে সাজামুক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চুয়ান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশের বাইরে তার একটা টাকা কোনো ব্যাংকে অথবা কোনো প্রপার্টি তার বিরুদ্ধে তার পাওয়া যায়নি। আমাদের সুপ্রিম কোর্ট, পাকিস্তান সুপ্রিম কোর্ট, ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট দিয়ে আমরা দেখিয়েছি যে যদি মামলা এজ এ হোল দেখা যায় যে কারো বিরুদ্ধে প্রমাণ হয় নাই, সেক্ষেত্রে যারা আপিল করতে পারেননি তাদেরকেও আপনারা এইটার বেনিফিট
কুইন্টালের বেনিফিট তাকেও আপনারা দিতে পারেন। একটা মানুষের বিরুদ্ধে তুমি অভিযোগ গঠন করছো, তার বিরুদ্ধে অভিযোগ কি? একজন আসামি ভবিষ্যতে এসে যাতে তার যুক্তি খণ্ডন করতে পারে এই অভিযোগগুলোর ভিত্তিতে, সেই অভিযোগটাই উনি চার্জের মধ্যে লেখেন। এই চার্জটা হচ্ছে ডিফেক্টিভ, এগুলো হচ্ছে তাড়াহুড়ো করতে গিয়ে। কারামুক্ত হলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্ত হন তিনি। হাসপাতাল থেকে বের হয়ে শাহবাগে অংশ নেন নেতাকর্মীদের ডাকে শোকরানা সমাবেশে। দীর্ঘদিনের কারাভোগ ও নির্যাতনে অসুস্থ এটিএম আজহার নেতাকর্মীদের কাছে পেয়ে আপ্লুত হয়ে পড়েন। নেতাকর্মীদের উদ্দেশ্যে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, রায়ের মাধ্যমে আদালত ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে। এ সময় জুলাই বিপ্লবীদের ধন্যবাদ জানান তিনি। জামায়াতের নেতাদের অন্যায়ভাবে হত্যা করা হয়েছে মন্তব্য করে এটিএম আজহার বলেন, বিচারের নামে জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছেন জাতীয় নেতারা। হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবিও জানান তিনি। দলের আমির বলেন, নিরপরাধ হওয়া সত্ত্বেও বিশেষ উদ্দেশ্য নিয়ে তাদের হত্যা করা হয়েছে। শোকরানা সমাবেশ শেষে দলীয় নেতাকর্মীদের সংবর্ধনায় অংশ নিতে মগবাজারে যান জামায়াতের সাবেক এই শীর্ষ নেতা। এ সময় ছাদ খোলা গাড়িতে তিনি কর্মী সমর্থকদের সালাম নেন। পুরো পথে নেতাকর্মীরা সামিল ছিলেন। এতদিন ন্যায় বিচার ছিল না, আদালতকে ব্যবহার করা হয়েছে। এই জন্য আশা করি আমরা সামনের দিনগুলোতে আমাদের আদালত জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী তারা জনগণের ন্যায় বিচার যাতে পায় সেই ব্যবস্থাই তারা করবেন। যারা মান্যতা ছিলেন সেই নেতাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে তাদেরকে। যারা এই হত্যাকাণ্ডের সাথে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে তাদেরকে বিচার করা হোক। দেশের 18 কোটি মুসলিম মানুষের সম্মিলিত চেষ্টায় সরকারের পতন হয়েছে। আমরা এই ক্রেডিট, মূল ক্রেডিট আল্লাহ তাআলাকে দেই, আর জমিনের ক্রেডিট সমস্ত এদেশের জনগণকে আমরা দেওয়ার পক্ষে। আমরা এক থাকবো, জাতির প্রয়োজনে এক পথে হাঁটবো এবং জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাব। হাতিরঝিল থানার অস্ত্র মামলায় সুব্রত বাইন 8 দিন এবং মোল্লা মাসুদ সহ 3 জনকে 6 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপপরিদর্শক রিয়াদ আহমেদ রিমান্ড চেয়ে আবেদন করেন। অপর আসামিরা হলেন আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ, আরাফাত ইবনে নাসির ওরফে শুটার আরাফাত ও MAS শরীফ। রিমান্ড আবেদনে বলা হয়, 2001 সালে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসামি সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদ সহ 23 জন শীর্ষ সন্ত্রাসীর নাম ঘোষণা করে এবং তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা দেওয়া হয়। তারা সন্ত্রাসী বাহিনী 7 স্টার গ্রুপ পরিচালনা করত। মঙ্গলবার 4 সন্ত্রাসীকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। এই 4 জনকে হাতিরঝিল একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার করে তদন্তকারী কর্মকর্তা তাদেরকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত সুব্রত বাইনকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং মোল্লা মাসুদ সহ বাকি 2 জনকে 6 দিনের রিমান্ড মঞ্জুর করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। ঈদুল আজহা সামনে রেখে টিকিট কালোবাজারি সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে দেশের 8টি বড় রেল স্টেশনে অভিযান চালিয়েছে দুদক। চট্টগ্রাম রেল স্টেশনে ছদ্মবেশী অভিযানে নামেন দুদক সদস্যরা। এ সময় RNBর সদস্যের কাছে বাড়তি দামে ট্রেনের টিকিট কিনে নেন তারা। অভিযানের সময় দেখা যায় বিনা টিকিটে ভ্রমণ করছেন বেশ কজন। এ সময় বিভিন্ন বগিতে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয়। টিকিট কালোবাজারি, বিনা টিকিটে ভ্রমণের সহায়তায় চেকার, বগির অ্যাটেন্ডেন্স ও রেল পুলিশ সদস্যদের সম্পৃক্ততা পায় দুদক। এদিকে রাজশাহী রেল স্টেশনে সকল বিভাগের কর্মকর্তা কর্মচারীদের ডেকে সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে সতর্ক করা হয়। এছাড়া ময়মনসিংহে টিকিট বিক্রি কার্যক্রম তদারকি শেষে বুকিং অফিসের কাগজপত্র যাচাই বাছাই করেন দুদক কর্মকর্তারা। ঈদ সামনে রেখে দুদকের অভিযান অব্যাহত রাখার কথা জানান দুদকের সহকারী পরিচালক। আম উৎপাদন ও রপ্তানি বাড়াতে সরকার কাজ করছে জানিয়ে কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এজন্য বিমান ভাড়া কমানোর বিষয়েও আলাপ চলছে। সকালে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে আম রপ্তানির উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। উৎপাদনের ক্ষেত্রে কৃষকদের উৎসাহ দিতে সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়ে
অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, কৃষকদের উপকারে কাজ করলে উপকৃত হবেন ভোক্তারা। দেশের কৃষি সম্প্রসারণ ও তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতেও বিভিন্ন কর্মসূচির কথা জানান জাহাঙ্গীর আলম। আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাও করেন কৃষি উপদেষ্টা। দেশে ইলন মাস্কের স্টারলিংক আসার খবরে যেখানে আশার আলো দেখছেন অনেকে, সেখানেই নতুন উদ্বেগের কথাও জানালেন দেশের ইন্টারনেট অবকাঠামো খাতের ব্যবসায়ীরা। মোবাইল অপারেটররা যদি সরাসরি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপি হিসেবে সেবা দেয়া শুরু করে, তবে তা নেশন ওয়াইড টেলিকম ট্রান্সমিশন নেটওয়ার্ক বা এনটিটিএন খাতের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে বলে মনে করছেন তারা। বুধবার এক কর্মশালায় এমন আশঙ্কার কথাই জানান তারা। টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা, কোন পথে এনটিটিএন এর ভবিষ্যৎ শিরোনামে এই কর্মশালা ও ব্রিফিংয়ের আয়োজন করে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্কস বাংলাদেশ। এ সময় ফাইবার অ্যাট হোমের চেয়ারম্যান মইনুল হক সিদ্দিকী বলেন, লাইসেন্স নীতিমালা বাস্তবায়নের আগে দেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে টেলিকম খাতের আন্তর্জাতিক সংগঠন আইটিইউ দিয়ে তা যাচাই বাছাই করতে হবে। এ সময় নতুন লাইসেন্সিং কাঠামো নিয়ে বিটিআরসি থেকে করা কর্মশালায় মোবাইল অপারেটরদের স্বার্থ রক্ষাকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন এনটিটিএন খাত সংশ্লিষ্টরা। তারা আরও বলেন, টেলিকম খাতের সাথে রাষ্ট্রের নিরাপত্তা ইস্যু জড়িত, তাই এই খাতে শতভাগ বিদেশি বিনিয়োগ থাকা উচিত নয়। খেলার খবর। বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। হামজা চৌধুরীর সঙ্গে দলে ডাক পেয়েছেন ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম ও কানাডা প্রবাসী শামিদ সোম। ঘরের মাঠে হামজা চৌধুরীর প্রথম ম্যাচ, সঙ্গে শামিদ সোম ফাহমিদুলের যোগদানে ম্যাচটি পাচ্ছে বাড়তি মাত্রা। আনুষ্ঠানিক দল ঘোষণায় জানা গেল, বাংলাদেশি বংশোদ্ভূত প্রায় সব প্রবাসী ফুটবলারই আছেন প্রাথমিক দলে, সঙ্গে জামাল ভুঁইয়া, তারিক কাজিরা আছেন। এছাড়া দেশি তারকা মিতুল মার্মা, তপু বর্মন, শেখ মোরসালিন, রাকিব হোসেন, সোহেল রানারাও আছেন দলে। 10 জুন এএফসি বাছে সিঙ্গাপুরের বিপক্ষে মূল ম্যাচের আগে 4 জুন ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-20তে আজ স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 9টায় শুরু হবে ম্যাচটি। এদিকে তাসকিন মুস্তাফিজের অনুপস্থিতিতে বাকিদের উপরই ভরসা রাখছেন অধিনায়ক লিটন দাস। দল বুঝে চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 9 আর পাকিস্তানের 8, কিন্তু কাগজে কলমে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের অন্যতম সফল দল পাকিস্তান। অন্যদিকে টি-20তে বাংলাদেশের এখনও বিশেষ কোনো সাফল্য নেই। তার উপর সংযুক্ত আরব আমিরাতের সাথে সিরিজ হেরে পাকিস্তান সিরিজের প্রস্তুতিও ভালো হয়নি লিটন দাসদের। পরিসংখ্যান অনুযায়ী টি-20 বাংলাদেশ পাকিস্তান মুখোমুখি হয়েছে 19 বার, যেখানে টাইগারদের জয় মাত্র 3টিতে। তবে পাকিস্তানের মাটিতে এখনও সংক্ষিপ্ত এই ফরম্যাটে জয়হীন বাংলাদেশ। অন্যদিকে ইনজুরির কারণে দলের দুই নিয়মিত মুখ সৌম্য ও মুস্তাফিজকে ছাড়াই জয়ের চ্যালেঞ্জ নিতে হবে লিটনদের। এদিকে পাকিস্তানের গণমাধ্যমের খবর, সিরিজে থাকছে না ডিআরএস সিস্টেম। প্রত্যেকটা সিরিজে একটা ডিফারেন্ট চ্যালেঞ্জ থাকে। ওয়েস্ট ইন্ডিজে একরকম চ্যালেঞ্জ ছিল, ইউইতে এক ধরনের চ্যালেঞ্জ। আমার মনে হয় এইখানে যে সামনে 3টা গেম থাকবে, এখানেও চ্যালেঞ্জ থাকবে। সো চ্যালেঞ্জগুলো আমরা কীভাবে নিতেছি এবং কীভাবে অ্যাকসেপ্ট করতেছি এবং টিম ওয়াইজ কীভাবে কালেক্টিভলি পারফর্ম করতেছি, এটা হচ্ছে দেখার বিষয়। তাসকিন অ্যান্ড ফিজ দুইটা আমাদের কি ফ্যাক্টর, এবং এটা একটা ভালো দিক যে তারা যখন না খেলবে তখন সেই জায়গাটা কে দখল করবে, কে ওই জায়গায় বসবে। আমার মনে হয় দুইটা প্লেয়ারের জন্য এটা ভেরি গুড অপরচুনিটি যে তারা এই সুযোগগুলো নিচ্ছে, এবং আমার মনে হয় তারা এই সুযোগগুলো কাজে লাগাবে। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।